নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে প্রতিদিন রাত 8টার মতন আপনাদের কাছে এসে হাজির হলাম একটা এপিসোড নিয়ে, যার শিরোনাম আপনারা দেখেছেন যে লোকসভা নির্বাচনে এই বাংলায় সবুজ ঝড় নাকি গেরুয়া সুনামি। আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবেই। তবে তার আগে আপনাদের কাছে দু একটা ছোট্ট নিবেদন করি। প্রথম কথা হচ্ছে, আমার এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, অনেকে ফোন করছেন, অনেকে হাই হ্যালো করছেন, কিন্তু আসলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দেওয়ার পেছনে কারণ হচ্ছে, আপনি যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলের যদি কোনো চাঞ্চল্যকর খবর থাকে, তাহলে সেটা ভিডিও আকারে খবর হিসাবে আমাদের কাছে পাঠান, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। এক। দুই হলো যে যারা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব যে আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে করে আপনারা ভয়েস অফ অনির্বাণের সমস্ত নোটিফিকেশানগুলো সর্বাগ্রে পান। আমি এই আলোচনার শুরুতেই প্রথমে একটা বিষয় পরিষ্কার করে রাখি, সেটা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে একটা পরিকল্পিত ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে বিজেপি 200-র মধ্যে সিট পাবে এবং এনডিএ মিলিয়ে 272 পেরোবে না। আমি খুব পরিষ্কার করে বলে রাখতে চাই, প্রয়োজনে আপনারা আমার এই ভিডিওটাকে সংরক্ষণ করে রাখবেন, মিলিয়ে নেবেন 4 তারিখের পরে। সেটা হলো বিজেপি এককভাবেই 272 পেরোবে এবং এনডিএ মিলিয়ে 400 না হলেও 350-র কাছাকাছি আসন নিয়ে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতবর্ষে। এটা তো আমি পরিষ্কার করেই বলছি যে হ্যাঁ, এটা ঠিক যে ভারতবর্ষের কিছু কিছু রাজ্যে বিজেপি গতবারের থেকে 19-এর থেকে কিছু কিছু সিট হারাবে, যেমন মহারাষ্ট্র, বিহার, কর্ণাটক ইত্যাদি কিছু কিছু সিট হারাবে। এমনকি দিল্লিতেও হয়তো একটা সিট হারাতে পারে। কিন্তু উত্তরপ্রদেশ, দক্ষিণ ভারত, আপনার হচ্ছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, এইসব জায়গা থেকে কিন্তু সেটা মেকআপ হয়ে গতবারের সংখ্যাটাকেও ছাপিয়ে যাবে। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয়ত, এইবারে আসি মূল আলোচনায়, যেটা হচ্ছে এই পশ্চিমবাংলায় কি হবে। পশ্চিমবাংলায় সবুজ সুনামি হবে না গেরুয়া ঝড় উঠবে, এই প্রসঙ্গে আমি আলোচনা করার জন্য মোট 6টা বিষয়কে নিয়ে আলোচনা করব। এই 6টা বিষয়কে নিয়ে আলোচনা করলে আপনি আপনার যে অঞ্চলে থাকেন নিজের অভিজ্ঞতা দিয়ে মিলিয়ে নেবেন এবং আবারও বলছি, এই ভিডিওটাকে সংরক্ষিত করে রাখবেন। 4 তারিখে 4ঠা জুন যখন রেজাল্ট আউট হবে, তখন অনুগ্রহ করে এই অধমের এই কথাগুলো একটু মিলিয়ে নেবেন এবং অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে যে আমার কথাগুলো মিলল কিনা। এ রাজ্যের ব্যাপারে আলোচনা করতে গেলে প্রথমেই যে কথাটা বলতে হয় যে সংখ্যালঘু ভোট, গত 19 সাল এমনকি 21 সাল পর্যন্ত এই সংখ্যালঘু ভোট পশ্চিমবাংলার বুকে তৃণমূল দল তার বাক্সে ভরেছিল প্রায় 90 ভাগের বেশি। কারণ সংখ্যালঘুদের কাছে তৃণমূল জুজু দেখিয়েছিল এনআরসি এবং সিএর। তো সেই জুজু কিন্তু মুসলিমদের মধ্যে থেকে কেটে গেছে। তখন মুসলিমরা ভেবেছিল যে এই সিএ এবং এনআরসির হাত থেকে বাঁচতে গেলে আমাদের দিদি বাঁচাতে পারবে। কিন্তু ইতিমধ্যেই সিএ কার্যকরী হয়েছে, কোনো মানুষের নাগরিকত্ব যায়নি এবং সবথেকে বড় কথা হচ্ছে এনআরসির তো প্রশ্নই নেই, সরাসরি ঘোষিত হয়েছে যে এনআরসি এখানে প্রয়োগ করা হবে না। সুতরাং মুসলিম ভাইদের সেই ভীতিটা কেটেছে। উল্টে যেটা মুসলিম বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবাংলায় কিছু স্কলারশিপ, ইমাম মোয়াজ্জেমদের ভাতা, এগুলো ছাড়া সেভাবে মুসলিমদের অর্থনৈতিক সামাজিক কোনো উন্নয়ন হয়নি। এবং কেন্দ্রীয় প্রকল্প যেগুলো মোদী সরকার করেছে, সেই কেন্দ্রীয় প্রকল্পগুলো থেকে কিন্তু কোনো হিন্দু মুসলিম কেউ বাদ যাচ্ছে না, সবাই সেই প্রকল্পের সুবিধাটা পাচ্ছেন। সুতরাং যদিও
তা বলে মুসলিমদের যে সব অংশের ভোট একেবারে বিজেপির পক্ষে হৈ হৈ করে পড়ে যাবে তা নয়, কিন্তু মুসলিমরা তৃণমূলের এই যে আবাস দুর্নীতি থেকে শুরু করে বৃদ্ধ ভাতা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে বঞ্চনার শিকার হচ্ছেন, ওভারঅল তাদের যে আর্থসামাজিক উন্নয়ন হয়নি, তাদের যে কিছু ওই ইমাম মুয়াজ্জেমদের ভাতার কিছু স্কলারশিপ দিয়ে ভুলিয়ে রাখা হয়েছে, সেগুলো কিন্তু সংখ্যালঘুরা বুঝতে পেরেছেন এবং স্বাভাবিকভাবেই এখনও একটা ন্যারেটিভ যেটা মুসলিমদের মধ্যে জোর করে বোঝানো হয়ে আছে, সেটা হচ্ছে যে বিজেপি হচ্ছে মুসলিম বিরোধী দল। আদপেও তা নয়, কিন্তু সেই যে বোঝানোটা, এই বোঝানোটা এখনও মুসলিমদের মধ্যে থেকে পুরো কাটানো যায়নি। তাই স্বাভাবিকভাবেই মুসলিমরা এখন বিজেপির বিপদ যারা বুঝছেন, তারা কিন্তু তৃণমূলের থেকে অনেক বেশি ভরসাযোগ্য মনে করছেন আরেকটি সর্বভারতীয় দল কংগ্রেসকে এবং পাশাপাশি বামেদের। স্বাভাবিকভাবেই এই ক্ষুব্ধ বঞ্চিত মুসলিম সমাজ এবারে কিন্তু তৃণমূলের দিক থেকে মুখটা ফিরিয়েছেন, সেটাই পঞ্চম দফার ভোটেও দেখা যাচ্ছে এবং তারা কিন্তু কংগ্রেস এবং বামেদের পক্ষে এবং বেশ কিছু কিছু জায়গায় আইএসএফের পক্ষেও কিন্তু তারা ভোট দেবেন। অর্থাৎ তৃণমূল যে 90% বেশি ভোট সংখ্যালঘু ভোট নিয়ে ক্ষমতায় এসেছিল বা তাদের বাক্স ভর্তি করেছিল, সেইটা অন্তত পক্ষে 15 থেকে 20% তাদের হাতছাড়া হচ্ছে, এটা সুনিশ্চিতভাবেই বলা যায়। তৃতীয় যেটা বিষয় সেটা হলো মহিলা ভোট। মমতা ব্যানার্জির পক্ষে গত 19-21 সাল পর্যন্ত মুসলিম ভোট যেমন একটা বড় অংশ তৃণমূলের পক্ষে ছিল, মহিলারাও কিন্তু দুহাত তুলে মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দল তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন এবং জনমোহিনী একটা কার্যকরী নীতি তিনি চালু করেছিলেন পিকের পরামর্শে, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মীর ভাণ্ডার চালু হওয়ার পর থেকে সচরাচরভাবেই মানুষ, আজকে মহিলারা তৃণমূলের পক্ষে তাদের মতদান করেছিলেন। কিন্তু একটা জিনিস আজকে আমাদের ভাবতে হচ্ছে বা আমরা দেখছি বিভিন্ন গ্রাউন্ড রিপোর্ট থেকেও যেটা আসছে, যে একটা ওই 500 টাকাটা 1000 টাকা করেছেন, 1000 টাকাটা তফসিলি জাতি উপজাতিদের জন্য 1200 টাকা করেছেন, এটা ঠিক আছে, কিন্তু এই 500 বা 1000 টাকা দিয়ে এত দুর্নীতি, এত স্বজন পোষণ, এটা কিন্তু ঢাকা যায় না। আর যে অংশের প্রায় 1.25 কোটি মহিলাদের এই টাকা ব্যাংকে ঢুকে যাচ্ছে একরকম ঘুষ হিসাবে, যে আমাকে ভোট দাও আমি ঘুষ দিচ্ছি, তার থেকে কিন্তু বেশি অংশের মহিলা যারা এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেও কিন্তু তারা লক্ষ্মীর ভাণ্ডারটা পাননি, স্বাভাবিকভাবেই তারাও কিন্তু এই ব্যাপারে প্রচণ্ড ক্ষুব্ধ। দ্বিতীয়ত হচ্ছে যেটা মহিলা নিরাপত্তা, এটা প্রচণ্ডভাবে কাজ করছে এবং তার জ্বলন্ত উদাহরণ সন্দেশখালী। সন্দেশখালীতে দিনের পর দিন, রাতের পর রাত গরিব অসহায় মহিলাদের ওই তৃণমূলের নেতা শাহজাহান বাহিনী, তারা কিন্তু এক প্রকার ঘর থেকে তুলে নিয়ে গিয়ে মাঝরাতে তাদের পিঠে বানাবার নাম করে তাদের শ্লীলতাহানি করেছে, তাদেরকে অত্যাচার করেছে, এমনকি অভিযোগ যে তাদের কয়েকজনকে ধর্ষণও করেছে। এবং এই সন্দেশখালীর ঘটনা মহিলাদের মধ্যে বিরাট প্রভাব ফেলেছে। নারী নিরাপত্তা নিয়ে মানুষ আতঙ্কিত, কারণ শুধু সন্দেশখালীতে আজকে প্রচার হয়েছে, বহু সন্দেশখালী পশ্চিমবঙ্গের মধ্যে আছে যেখানে মা বোনেরা কিন্তু আজকে আতঙ্কিত। শহরের মা বোনেরাও কিন্তু এটাকে ভালো চোখে দেখছে না। আরও ভালো চোখে দেখছে না এই কারণেই, সেটা হচ্ছে এই সন্দেশখালীকে, এই অন্যায়টাকে ঢাকার জন্য একটার পর একটা মিথ্যা স্ট্রিং ভিডিও, যেটা পরবর্তীকালে প্রকাশ হয়ে যাচ্ছে যে এগুলো মিথ্যা, জাল, এগুলো বানানো। সুতরাং মহিলারা কিন্তু এবারে তৃণমূলের বিরুদ্ধেই ভোটটা দেবেন, এটা এক প্রকার নিশ্চিত করেই বলা যায়। সকাল সকাল লাইনে মহিলাদের যে ভিড় চোখে পড়ছে, স্বতঃস্ফূর্ততা চোখে পড়ছে, বিগত দিনগুলোতে আমরা দেখেছিলাম 2011 সালে বামফ্রন্টের পতনের সময় মহিলারা এইভাবে বেরিয়েই কিন্তু ভোটটা দিয়েছিলেন। সুতরাং এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেই আমি মনে করি। আমার তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে দুর্নীতি। সীমাহীন দুর্নীতি পশ্চিমবঙ্গে, শিক্ষা থেকে স্বাস্থ্য, আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের কাজ, প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি।
এবং বলা যেতে পারে এই লোকসভা নির্বাচন এই বাংলায় দুর্নীতির বিরুদ্ধে একটা গণভোট হিসাবেই প্রযোজ্য হচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি, আজকে শিক্ষার ক্ষেত্রে বলুন, এসএসসি দুর্নীতি, আজকে সীমাহীন দুর্নীতি। এসএসসিকে স্বীকার করতে হচ্ছে যে আমরা হাজার হাজার ছেলেকে বেআইনিভাবে চাকরি দিয়েছি এবং অভিযোগ প্রায় প্রতিটা ক্ষেত্রেই এই বেনিয়মী যে চাকরি তার পেছনে মোটা টাকার লেনদেন হয়েছে। আজকে প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষা দপ্তরের অধিকাংশই জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। বিহারে লালু প্রসাদ পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে এখনও জেল খাটছেন। কিন্তু এই রাজ্যে যিনি খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, রেশনের চাল, মানুষের, গরিব মানুষের রেশনের চাল থেকে শুরু করে, চিনি থেকে শুরু করে, গম থেকে শুরু করে সব কিছু চুরি করেছেন। 10,000 কোটি টাকার দুর্নীতি এখনো পর্যন্ত যা ধরা পড়েছে। এবং আজকে আবাস যোজনার টাকা আসলে সেখান থেকে কাটমানি, আজকে বৃদ্ধ ভাতা সেটা দেওয়া থেকে কাটমানি, এইগুলো কিন্তু আজকে মানুষ সত্যি সত্যি বলতে গেলে একেবারে দুর্নীতির পাকে পড়ে গেছেন। কোনো জায়গায় সরকারি অফিস থেকে শুরু করে, থানা থেকে শুরু করে কোনো জায়গায় পয়সা ছাড়া কোনো কাজ হচ্ছে না। আপনি এলাকায় বাড়ি করবেন, আপনি এলাকায় কোন জায়গা থেকে ইট নেবেন, কোন জায়গা থেকে পাথর বালি নেবেন, সব কিছু সিন্ডিকেটের দাদারা ঠিক করে দিচ্ছে। এবং মানুষ কিন্তু এতে প্রচণ্ড পরিমাণে তিতিবিরক্ত এবং এই দুর্নীতির বিরুদ্ধে। এবং একটা সরকারি পরীক্ষা কিন্তু দুর্নীতি মুক্ত নয়। প্রত্যেকটা সরকারি পরীক্ষাতেই দুর্নীতি হয়েছে, যেগুলো এখনো পর্যন্ত বেরিয়েছে। আরও কিছু দুর্নীতি সামনেই আসবে, অচিরেই সামনে আসবে। সুতরাং দুর্নীতি একটা বড় ইস্যু, স্বজন পোষণ একটা বড় ইস্যু, এবং এই ইস্যুটাকে কেন্দ্র করে আজকে কিন্তু গণভোট হচ্ছে পশ্চিমবাংলায়, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং তৃণমূলের একটা বড় অংশের ভোট এবারে কিন্তু তৃণমূলের হাতছাড়া হতে চলেছে এই দুর্নীতি প্রসঙ্গে। এবং সাধারণ মানুষও তার সঙ্গে যুক্ত হয়েছেন, যারা ভাবছিলেন কাকে ভোট দেবো, সেই অংশটাও কিন্তু দুর্নীতিতে এতটাই বিরক্ত যে তারা আজকে প্রতিষ্ঠান বিরোধিতার দৃষ্টিভঙ্গি থেকে তারা আজকে তৃণমূলের বিরুদ্ধেই তারা ভোটটা দেবে। চতুর্থ বিষয়টা হচ্ছে তরুণ প্রজন্মের ভোট। তরুণ প্রজন্মের ভোট কিন্তু এবারে শাসক দলের বিরুদ্ধেই বেশিরভাগ যাবে, কারণ তরুণ প্রজন্মের কাছে পাশ করার পরেও কোনো চাকরি নেই। একটা শিল্প কলকারখানা পশ্চিমবঙ্গে হয়নি। উল্টে যে কটা নিয়োগ পরীক্ষা হয়েছে, সে এসএসসি থেকে শুরু করে, টেট থেকে শুরু করে, আপনার ফায়ার ব্রিগেড, পৌরসভা, বিভিন্ন জায়গায় যা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাগুলোতে কিন্তু দুর্নীতি ধরা পড়েছে। যারা যোগ্য প্রার্থী, যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন, তারাও কিন্তু আজকে চিন্তান্বিত যে আমাদের চাকরিটা থাকবে কিনা। এটা যেমন একটা চাকরি বাকরির বিষয় গেল, শিল্প কলকারখানার প্রশ্ন গেল, পাশাপাশি আজকে তরুণ প্রজন্মকে কাজের স্বার্থে বেশিরভাগ ক্ষেত্রেই আজকে তাদের পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যেতে হচ্ছে, অন্য ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে। এবং অভিজ্ঞতার নিরিখে তারা দেখছেন যে ভিন রাজ্যে চাকরির ব্যাপক বাজার আছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নেই। তো আজকে এই বিষয়গুলো তরুণ প্রজন্মের কাছে, যারা নতুন ভোটার, তাদের কাছে, কেন কর্মসংস্থান যেখানে নেই, শিক্ষায় যেখানে দুর্নীতি, তারা চোখের সামনে দেখছে নেতামন্ত্রীরা জেলে গড়াগড়ি খাচ্ছে, দুর্নীতির পাহাড় জমেছে পশ্চিমবঙ্গে, তাদের পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে। কখনোই তারা একবারের জন্য ভাববে না যে তৃণমূলকে এখান থেকে জিতিয়ে লোকসভায় পাঠানোর কথা। পঞ্চম বিষয়টা অত্যন্ত একটা আশ্চর্যজনক বিষয়। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি, এমনকি তৃণমূলের যারা কর্মী, মাঝারি স্তরের নেতা, তাদের সঙ্গেও কথা বলেছি। বলে যেটা বুঝেছি যে তৃণমূলের মধ্যে এবারের ভোটে কিন্তু একটা চোরা স্রোত কাজ করছে। যারা তৃণমূলের হয়ে ঝান্ডা ধরেন, যারা তৃণমূলের হয়ে মিটিং করছেন, যারা মিছিল করছেন, যারা সভা সমিতিগুলোতে ভিড় জমাচ্ছেন, এমনকি দেওয়াল লিখছেন, বাড়ি বাড়ি প্রার্থীকে নিয়ে প্রচার করছেন, বুথেও বসছেন বা বসবেন, তাদের মধ্যে একটা অংশ কিন্তু চাইছে না যে তৃণমূল জিতুক। তারা একথা আমাকে অনেকেই বলেছে।
হয়তো আপনাদেরও যারা পরিচিত তৃণমূল কর্মী তাদের কাছেও একটু শুনলে জানতে পারবেন যে তৃণমূলরা প্রথমত এক কথায় বলতে পারছে না যে এবারে আমরা নিশ্চিতভাবে জিতছি, জিজ্ঞাসা করলে বলছে বলা যাচ্ছে না, অথবা খুব লড়াই হবে। এর বেশি কিন্তু তারা কিছু বলছেন না। আবার খোলাখুলিভাবে এক শ্রেণীর তৃণমূল কর্মী তারা বলছেন এই সরকারটা গেলে বাঁচি, এই সরকারটা গেলে আমরা শান্তি পাই, কারণ আমরা আজকে গতর দিচ্ছি, আমরা আজকে শ্রম দিচ্ছি, আমরা দলটাকে ভালোবেসে দল করছি, অথচ দেখা যাচ্ছে চাকরি বাকরির সময় আমরা সেই সুযোগটা পাচ্ছি না, সুযোগ সুবিধে অন্যান্য ক্ষেত্রে আমরা পাচ্ছি না, আমরা সেক্ষেত্রে চাকরি চাইতে গেলে আমাদেরকেও মোটা টাকা নজরানা দিতে হচ্ছে। সুতরাং এই সরকারটা যাক, এই সরকারটা গেলে আমি তো রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবো না, আমি আমার ঘরের মধ্যে যেদিনকে তৃণমূল চলে যাবে বা তৃণমূল হারবে, এই লোকসভায় পরাজয় হবে, আমি ঘরের মধ্যে আমি উদ্দাম নৃত্য করব। সুতরাং যারা মিছিল করছেন, মিটিং করছেন, দেয়াল লিখছেন, প্রার্থী নিয়ে ঘুরছেন, এমনকি বুথে বসছেন বা বসবেন, তাদেরও একটা অংশ কিন্তু এবার তৃণমূলের বাক্সে ভোট দেবে না, এটা নিশ্চিত করে দিচ্ছি আপনাদের সামনে। 4 তারিখে মিলিয়ে নেবেন। ষষ্ঠ এবং শেষ বিষয়টা আপনাদের কাছে বলি এবং কনক্লুশনও টানি যে কি হতে পারে। ষষ্ঠ বিষয়টা হচ্ছে যে এবারের লোকসভা নির্বাচনটা পশ্চিমবাংলায় যেটা হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি ধর্মীয় মেরুকরণ হয়ে গেছে। একদিকে হিন্দু, একদিকে মুসলিম। এই হিন্দুরা কনসোলিডেটেডভাবেই কিন্তু বিজেপির পক্ষে ভোট দেবে। গতবার পর্যন্ত হিন্দুদের যদি 60 থেকে 70 ভাগ ভোট পড়ে বিজেপির বাক্সে, তাহলে এবারে নিশ্চিতভাবে জেনে রাখুন সেটা 80 থেকে 85 ভাগ ভোট বিজেপির বাক্সে পড়বে। এমনকি মুসলিমদের মধ্যেও কিছু কিছু জেলায়, সে বীরভূমের মতন কিছু জেলা আছে যে জেলাগুলোতে 2% থেকে 3% ভোট বিজেপির বাক্সে পড়বে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি রামকৃষ্ণ মিশন, আপনার হচ্ছে গিয়ে ইসকন এবং ভারত সেবাশ্রম সংঘ সম্পর্কে যে বিষোদ্গার করেছেন প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে, তাতে করে অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে যে আজকে হিন্দুরা কিন্তু কনসোলিডেটেড হয়ে গেছে। হিন্দুরা এতে খুব মনে আঘাত পেয়েছে এবং তৃণমূলের বিরুদ্ধে যে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনের যে কোটি কোটি ভক্ত, শুধু দেশে তো নয়, গোটা বিদেশেও সব জায়গায় তারা আছে, সেখান থেকে ধিক্কার আসছে। আমার কাছেও অনেকে ফোন করে জানিয়েছেন এবং যারা এই 3টে সনাতনী ধর্মের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু আজকে শপথ গ্রহণ করেছেন যে তৃণমূলকে, আর যাই হোক, তৃণমূলকে যারা এই ধরনের সনাতনীদের বিরুদ্ধে অপপ্রচার করে, কুৎসা রটায়, তাদের বিরুদ্ধে আমরা ভোট দেবো না। সুতরাং হিন্দু ভোটটা কনসোলিডেটেড হয়েছে। এখন এখানে দাঁড়িয়ে বিষয়টা হচ্ছে বিজেপির পক্ষে যেমন হিন্দু ভোটের একটা বিশাল অংশ ভোট দেবে, পাশাপাশি মুসলিমদের মধ্যেও কিন্তু বীরভূম সহ 2-1টি জেলায় 2-3% ভোট বিজেপির পক্ষেও কিন্তু পড়বে। কারণ মুসলিমদের মধ্যে, তাদের মধ্যেও কিন্তু এই মমতা ব্যানার্জির অপশাসনকে ঠেকাবার জন্য তারা একমাত্র অবলম্বন হিসাবে বিজেপিকেই মনে করছে। হ্যাঁ, একথা ঠিক যে বামেরা কয়েকটা জায়গায় দাগ ফেলবে, কংগ্রেসও গোটা 2-1 জায়গায় দাগ ফেলবে। হয়তো কংগ্রেস, আমার ধারণা, একটা আসনেই জিতবে, সেটা হচ্ছে বহরমপুর। অনেকে বলছেন যে মালদা দক্ষিণটাও জিততে পারে, আমি এখনও সে ব্যাপারে নিশ্চিত হইনি। কিন্তু বামেরা আপনার মুর্শিদাবাদ থেকে শুরু করে যাদবপুর, শ্রীরামপুর এবং দমদম, এই কটা কেন্দ্রে কিন্তু প্রভাব ফেলেছে। তারা ট্রায়াঙ্গুলার ফাইটে রয়েছে, কিন্তু তারা যে জিতবেন এ কথা আমি বলতে পারি না, বা অঙ্কও সে কথা বলে না। সুতরাং বামের ভোট যেমন রামের দিকে গিয়েছিল, সেই ধারা কিন্তু কিছুটা রামের ভোট, মানে বামের ভোট রামের দিকে কিছুটা ফিরলেও খুব সামান্য অংশ, নেগলিজেবল, কিন্তু বামের ভোট রামের দিকে যাওয়ার যেটা
ধারাটা, সেই ধারাটা এবারেও বজায় থাকবে। ভোট মোটামুটিভাবে শান্তিপূর্ণভাবেই হচ্ছে। তৃণমূল মরিয়া হয়ে গেছে দক্ষিণবঙ্গে ঢুকে, কারণ উত্তরবঙ্গ ফাঁকা করে দিয়েছে তৃণমূলকে। দক্ষিণবঙ্গে তারা চেষ্টা করছে, সেভাবে ফলপ্রসূ হচ্ছে না। এবং আরও যে দুটো দফা বাকি আছে, সেই দুটো দফাতেও তৃণমূল বড় ধাক্কা খাবে। তো স্বাভাবিকভাবেই কথাটা পরিষ্কার বলা যায় যে এইবারের নির্বাচনে দেশ গঠনের লড়াইতে তারা, মানুষ চায় যে একটা স্থায়ী সরকার আসুক। প্রধানমন্ত্রী হিসাবে মোদির বিকল্প হিসাবে এই মুহূর্তে কারুকে দেখা যাচ্ছে না। ইন্ডিয়া জোট একেবারেই মুখ থুবড়ে পড়েছে। বিভিন্ন রাজ্যে তাদের ফল খুবই খারাপ হবে। কংগ্রেস আমার ধারণা 100 ছবে কিনা সন্দেহ। তো স্বাভাবিকভাবেই এই রাজ্যে একেবারে দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি যে গেরুয়া ঝড় কিন্তু বইবে। সেটা 4 তারিখে বাক্স খুললেই আপনারা বুঝতে পারবেন। এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এটুকুই, আবার পরের দিন দেখা হবে রাত 8টায়।